দেখতে পাচ্ছ? জি স্যার। তো স্ট্রাকচারেশন থিওরির বেসিক বিষয়টা হলো এজেন্সিয়ান স্ট্রাকচার এর যে আইডিয়াটা, যে আইডিয়া মানে হলো এজেন্সিয়ান স্ট্রাকচার এর যে সম্পর্ক, ঠিক আছে? এই সম্পর্কের সাথে কিসের সম্পর্ক? কাজের সম্পর্ক, অ্যাকশনের সম্পর্ক। তো সেই জায়গা থেকে আমরা দেখি যে আমরা ডিবেটের যে আলোচনাটা করেছি, হ্যাঁ? যে মানুষ কি স্ট্রাকচার দ্বারা রেগুলেটেড, হ্যাঁ? নাকি মানে মানুষ ইন্ডিভিজুয়ালিজম এর মধ্যেই থাকে। তো এই জায়গার মধ্যে একটা ভিন্নতা নিয়ে এসছেন গিডেন্স, সেখানে এসে বলছেন যে এজেন্সি এবং স্ট্রাকচার এই দুটোকে আমরা আলাদা করে দেখতে পারি না। ঠিক আছে? তো গিডেন্স কিন্তু দেখিয়েছিলেন যে স্ট্রাকচার কিন্তু এজেন্সি থেকে বাহ্যিক মানে বহির্ভূত কিছু না। হ্যাঁ? যেমন যে আমরা যদি বলি যে আমাদের উপর কেউ কর্তৃত্ব করে, তখন আমরা যে কর্তৃত্ব করে তাকে আমরা এক্সটার্নাল ফোর্স হিসেবে দেখি। যেমন সিগমুন্ড ফ্রয়েড দেখিয়েছিলেন যে সিভিলাইজেশন, সভ্যতা মানুষের ব্যক্তির উপর একটা কর্তৃত্ব করে। ব্যক্তির ইগো, ব্যক্তির ইট, ব্যক্তির প্লিজার প্রিন্সিপলের উপর কর্তৃত্ব করে। এর মানে ফ্রয়েডও কিন্তু সিভিলাইজেশনটাকে স্ট্রাকচার হিসেবে দেখিয়ে ফ্রয়েডও কিন্তু দেখিয়েছিলেন যে সিভিলাইজেশন মানুষের উপর কর্তৃত্ব স্থাপন করে, এবং সেখান থেকে দেখিয়েছিলেন যে সিভিলাইজেশন, হ্যাঁ, যে সভ্যতা আমাদের উপর একটা কর্তৃত্ব করছে, এবং সভ্যতা ইন্ডিভিজুয়ালের সাপেক্ষে একটা বাহ্যিক একটা শক্তি। তো আমরা দেখি যে স্ট্রাকচার এবং এজেন্সির জায়গা থেকে যে আলোচনা করেছিলেন গিডেন্স, সেখানে দেখিয়েছিলেন যে স্ট্রাকচার এবং এজেন্সি কে আমরা এইভাবে সেপারেট করে দেখতে পারি না। আমরা কিভাবে দেখতে পারি? বলতেছি দ্যার ইজ ডুয়ালিজম। গিডেন্স দেখিয়েছিলেন যে স্ট্রাকচারের মধ্যে কি আছে? ডুয়ালিটি আছে। সেই ডুয়ালিটিটা কি? যে স্ট্রাকচার এবং এজেন্সি এমবেডেড থাকে। এমবেডেড এমবেডেড মানে হচ্ছে তারা জড়িয়ে থাকে, হ্যাঁ, একসাথে তারা বসবাস করে, একসাথে তারা সংসার করে। এবং এজেন্সি এবং স্ট্রাকচার যে একসাথে সংসার করে, একসাথে বসবাস করে, সেটা আমরা কিভাবে বুঝি, এবং সেই জায়গা থেকে আমরা স্ট্রাকচারেশন থিওরিটাকে ব্যাখ্যা করি। তো স্বাভাবিকভাবে আমরা স্ট্রাকচারকে দেখি যে স্ট্রাকচারের মধ্যে দুটো ফরমেশন আছে, একটা হলো ডিপ স্ট্রাকচার আর একটা হলো সারফেস স্ট্রাকচার। তো ডিপ স্ট্রাকচার এবং সারফেস স্ট্রাকচারটা কি? তো আমরা সহজেই যদি আমরা বলি যে স্ট্রাকচার মানে হলো রুলস এন্ড রিসোর্সেস। এর মানে স্ট্রাকচার মিনস কম্বিনেশনস অফ রুলস এন্ড রিসোর্সেস। এবং আমরা যে সাইনিফিকেশনের কথা বলেছি, লেজিটিমেশনের কথা বলেছি, ডমিনেশনের কথা বলেছি, সবগুলোতেই কিন্তু রুলস এবং রিসোর্স তোমার একীভূত থাকে। মানে উইদাউট রুলস এন্ড রিসোর্স ইউ ক্যান নট পারসিভ স্ট্রাকচার। এর মানে রুলস এবং রিসোর্সকে একসাথ করলেই কিন্তু আমরা স্ট্রাকচারটাকে বুঝতে পারি। রুলসটা কি? রুলসটা হতে পারে তোমার ফরমেটিভ, হ্যাঁ, তোমার ফর্মাল অথবা ইনফর্মাল, যেখানে আমরা বলি নর্ম। যেমন ধরো তুমি যখন ফ্যামিলিতে চলো, তুমি যখন ফ্যামিলিতে রোল প্লে করো, ফ্যামিলিতে বাবা মার সম্পর্ক, সন্তানের সাথে বাবা মার সম্পর্ক, হাজবেন্ড ওয়াইফের সাথে সম্পর্ক, এগুলোর মধ্যে কি আছে? নর্ম আছে। কিন্তু এগুলো কিন্তু এই যে রেগুলার প্র্যাকটিসের মধ্যে নর্ম থাকলেও সেটার অনেক কিছু কিন্তু রিটেন ডকুমেন্টেড না। কিন্তু তোমরা যখন কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেখানে একটা ফর্মাল রুল আছে। কিন্তু ইন্টিমেট রিলেশনশিপের মধ্যে স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে সেখানে নর্ম আছে কিন্তু ফর্মাল রুল নেই। তো সেই জায়গা থেকে আবার আমরা দেখি যে তোমরা দেখো যে স্বামী স্ত্রী বা হাজবেন্ড ওয়াইফ একে অপরের উপর যদি টর্চার করে, তখন কেউ কিন্তু আবার মামলাও যেতে পারে। এই মামলা যেতে পারে মানে কি? মামলা যেতে পারে মানেটা হচ্ছে যে
তোমার একটা সোসাইটিতে কি আছে, তোমার সোসাইটিতে তোমার রেগুলেটরি মেকানিজম আছে। এই রেগুলেটরি মেকানিজম মানে হচ্ছে যখন পরিবারের স্বামী স্ত্রী বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে কনফ্লিক্ট হবে এবং অথবা ভায়োলেন্স হবে, তখন সেটাকে রেগুলেট করার জন্য ফর্মাল রুলস এন্ড রেগুলেশনস আছে। ঠিক আছে? আবার ইন্টিমেট রিলেশনের মধ্যে একটা নরমেটিভ ফরমেশন আছে, নর্ম আছে, হ্যাঁ? এবং আমরা দেখি যে যেমন ধরো কেউ দেখা যাচ্ছে যে তোমার কাউকে এটাকে বলে প্রস্তাব নিয়ে যাওয়া, মানে প্রিম্যারিটাল স্টেজে বিবাহ পূর্ববর্তী অবস্থায় দেখা যায় যে ছেলে পক্ষ মেয়ের পক্ষের কাছে প্রস্তাব নিয়ে যাচ্ছে। এই যে প্রস্তাব নিয়ে যেতে হবে এই ব্যাপারে কোনো ফর্মাল কোনো ডকুমেন্ট নাই, কিন্তু ইট ইজ দ্য নর্ম। হুম? তাহলে এই জন্য আমরা বলি যে এই ইন্টারপ্রিটেটিভ রুলস, নরমেটিভ রুলস, এই জায়গাটা হলো ডিপ স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পারি দুটো, একটা জিনিস হলো ডিপ স্ট্রাকচার আর একটা হলো সারফেস স্ট্রাকচার। তো ডিপ স্ট্রাকচারটা হলো রুলস। রুলসটা কি? রুলসটা হলো ইন্টারপ্রিটেটিভ রুলস। ঠিক আছে? এবং রুলস হলো ইন্টারপ্রিটেটিভ রুলস এন্ড নরমেটিভ রুলস। এখন আমরা বলতে পারি যে ইন্টারপ্রিটেটিভ রুলস মানে কি, নরমেটিভ রুলস মানে কি। তো ইন্টারপ্রিটেটিভ রুলস আমরা স্বাভাবিকভাবেই এটাকে শুধুমাত্র আমরা এটাকে ফর্মাল রুলও কিন্তু বলতে পারি না। ইন্টারপ্রিটেটিভ রুল মানেটা হচ্ছে এটার মধ্যে কি থাকবে, একটা সিম্বলিক অর্ডার থাকবে। ঠিক আছে? একটা সিম্বলিক অর্ডার। এখন সিম্বলিক অর্ডার মানেটা কি? সিম্বলিক অর্ডার মানেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে দেখি যে হায়ার অথরিটি তোমার লোয়ার অথরিটির সাথে যে রিলেশন মেনটেন করে সেখানে কি আছে, সেখানে আমরা দেখি যে লোয়ার অথরিটি শুড বি সাবজেক্টেড টু হায়ার অথরিটি। তাহলে সেখানে আমরা যে ইন্টারাকশন দেখি, সেই ইন্টারাকশনের মধ্যে কি জড়িত থাকে? রুলস জড়িত থাকে। আমরা বলি না অনেক সময় যে বেয়াদবি করছে, হ্যাঁ? কেন? কারণ সে সিম্বলিক অর্ডারকে ভায়োলেট করেছে। এই সিম্বলিক অর্ডার মানে কি? যেমন ধরো আমরা আমরা স্বাভাবিকভাবে বলি যে পিতামাতার সাথে সন্তান যখন দুর্ব্যবহার করে, দুর্ব্যবহার মানে কি? হ্যাঁ, দুর্ব্যবহার মানেটা হচ্ছে যে যেই সিম্বলিক অর্ডার আছে সেই সিম্বলিক অর্ডারকে ভায়োলেট করা হয়। তখন আমরা এটাকে বলি দুর্ব্যবহার। আমরা বলি না যে সে বেয়াদবি করছে। এর মানেটা হচ্ছে যে সে একটা সিম্বলিক অর্ডারটাকে ভায়োলেট করেছে। সিম্বলিক অর্ডার মানে কি? সিম্বলিক অর্ডার মানেটা হচ্ছে একেক জায়গায় অর্ডার কিন্তু একেক রকম। ঠিক আছে? এখন যেমন ধরো আম পিতামাতা সন্তানের উপর যখন এটাকে বলে ভয়েস রেইজ করে কন্ট্রোল করছে, তখন কিন্তু আমরা বলি না যে সিম্বলিক অর্ডার ভায়োলেট হয়েছে। আমরা বলি যে দ্যাট ইজ এ সিম্বলিক অর্ডার। কেন? পিতা-মাতা সন্তানকে শাসন করতে গিয়ে তারা হাই ভয়েস রেইজ করে কিন্তু শাসন করে অনেক ক্ষেত্রে। কিন্তু সেটাকে আমরা একটা আমরা সেটাকে কিন্তু আমরা মেনে নিয়েছি। কেননা সেটা একটা সিম্বলিক একটা মিনিং আছে। কেন? দে আর দ্য গার্ডিয়ান। As their guardian, they can raise voice. They can raise voice to control their children. আমরা যেমন যে শিক্ষক প্রাইমারি স্কুলে, হাই স্কুলে বা কলেজ দেখা যায় শিক্ষক ছাত্রদের ডিসিপ্লিন মেনটেন করার জন্য ভয়েস রেজ করছে, কন্ট্রোল করছে। সেখানে কি রয়েছে? সিম্বলিক অর্ডার আছে। এবং সেখানে কিন্তু সেই যখন পিতামাতা বা শিক্ষক যখন ছাত্রদের উপর, পিতামাতা যখন সন্তানকে কন্ট্রোল করছে, তখন কিন্তু সন্তান বা শিক্ষক কিন্তু সন্তান বা ছাত্র কিন্তু ভয়েস রেজ করে বলে না যে আপনি কেন আমার সাথে এইভাবে করলেন? কেন বলতে পারে না? কারণ there is symbolic order, হ্যাঁ? according to interpretative rules. এর মানে সিম্বলিক অর্ডার মিন্স ইন্টারপ্রিটেটিভ। হ্যাঁ? এখন যেমন ধরো তোমরা যখন চাকরি করো বা যখন যারা এমপ্লয়িরা যখন জব করে, হ্যাঁ? সেখানে সিম্বলিক অর্ডার আছে। যেমন ধরো তোমার
এটাকে বলে তুমি গার্মেন্টস সেক্টরে গিয়ে দেখবে যে গার্মেন্টস সেক্টরে তোমার যে নারীরা জব করছে দেখবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশিন চালাচ্ছে। এখন তারা যে মেশিন চালাচ্ছে, হ্যাঁ, এবং তারা কিন্তু সেখানের অর্গানাইজেশনাল রুলটাকে তারা মেনটেন করছে। অর্গানাইজেশনাল রুলটা মেনটেন করতে গিয়ে সেখানে দেখবে যে তারা তাদেরকে বলে বস বলতে পারে, হ্যাঁ, বা হায়ার অথরিটি এসে, হ্যাঁ, অথবা ম্যানেজারিয়াল বডি এসে তাকে বলছে, তাকে এটাকে বলে আম তাকে আহ, যাচাই করে দেখছে যে তার কাজ কেমন হচ্ছে। এক্ষেত্রে কাজে যখন এদিক ওদিক হয় তখন তাকে কিছু আম এটাকে বলে লিঙ্গুইস্টিক পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এই যে লিঙ্গুইস্টিক পানিশমেন্ট দেওয়া হচ্ছে, সিম্বলিক অর্ডার, এবং সেখানে দেখা যাচ্ছে সে সেখানে জি স্যার বলছে, হ্যাঁ, এর মানে কি? এর মানে এখানে একটা সিম্বলিক অর্ডার রয়েছে। they have to follow this symbolic order, or they have to follow different symbolic order in different institutions and organizations. এর মানে তোমার সিম্বলিক অর্ডারটা তোমার স্পেসিফিক না, আনস্পেসিফিক। হুম, এক এক ক্ষেত্রে এক এক জায়গায়, এক এক জায়গায় এক এক রকম। that that would be interpretative. এর মানেটা হলো যে কিন্তু তুমি যখন পিতামাতার সাথে হাই সন্তান হিসেবে যখন পিতামাতার সাথে হাই ভয়েস রেজ করে তুমি যখন কথা বলো, তখন তারা দেখছে দ্যাট ইজ দ্য রং, আর দ্যাট ইজ দ্য ভায়োলেশন অফ সিম্বলিক অর্ডার। হুম, সেক্ষেত্রে আমরা যেমন বলি না যে মুরব্বির সামনে, হুম, দেখা যায় মুরব্বির সামনে তুমি সিগারেট খেতে পারো না। তো সে মুরব্বির সামনে সিগারেট খেতে পারো না কেন? তখন যদি মুরব্বির সামনে সিগারেট খাওয়া হয়, তখন এটাকে বলা হচ্ছে ভায়োলেশন অফ সিম্বলিক অর্ডার। কেন? দিস ইজ দ্য ইন্টারপ্রিটেটিভ রুল, যে হি ইজ দ্য ওল্ডার পারসন, হ্যাঁ, এবং ইয়ঙ্গার, হ্যাঁ, ক্যান নট প্র্যাকটিস টেকিং সিগারেট বিফোর দ্য ওল্ডার ম্যান। এর মানে দ্যাট ইজ দ্য সিম্বলিক অর্ডার। এখন এর মানে সিম্বলিক অর্ডার ইনফরমাল এবং ফরমাল দুই জায়গাতেই কিন্তু হতে পারে। তাহলে আমরা দেখি যে ইন্টারপ্রিটিভ রুলস এটা ফরমাল ইনফরমাল সব জায়গাতেই আছে, এবং এটার মধ্যে একটা নির্দিষ্ট যে এটাকে বলে নির্দিষ্ট যে ফরমাল প্রসিডিউর, যে কোড অফ পানিশমেন্ট, সেটা কিন্তু নেই, কারণ দ্যাট ইজ দ্য সিম্বলিক অর্ডারে তাদেরকে চলতে হয়। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা দেখি যে যেমন ধরো আমরা যদি বলি ড্রেস কোড, হ্যাঁ, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে তাদেরকে একটা নির্দিষ্ট ড্রেস কোড মেনটেন করা হয়। এখন ড্রেস কোড কি মেনটেন করতে হবে এই ব্যাপারে কিন্তু কোনো ল নেই। দেখা যায় যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে ফিমেলকে এইভাবে ড্রেস কোডে আসতে হয়, মেলকে এইভাবে ড্রেস কোডে আসতে হয়, কিন্তু এই ব্যাপারে কিন্তু কোনো সাংবিধানিক কিন্তু আইন নেই যে তাকে এই ড্রেস কোড না পড়লে তাকে কিন্তু এই পানিশমেন্টটা হবে। কিন্তু এখানে কি রয়েছে? সিম্বলিক অর্ডার রয়েছে। ঠিক আছে? তাহলে সিম্বলিক অর্ডার কিন্তু তোমার এক ধরনের তোমার রেগুলেটরি মেকানিজম, হ্যাঁ, ইন এভরি অর্গানাইজেশন এন্ড ইনস্টিটিউশন। তো সুতরাং তুমি যে কোনো ড্রেস কোড পরে কিন্তু সে যে কোনো জায়গায় কিন্তু যেতে পারে না। হুম, এবং সেখানে একটা এটাকে বলে কেননা প্রত্যেকটা ড্রেস কোডের কিন্তু একটা কি রয়েছে? ইন্টারপ্রিটেশন রয়েছে, ইন্টারপ্রিটেটিভ মিনিং রয়েছে। তো সেই জায়গা থেকে এই যে জায়গাগুলোকে আমরা বুঝি, এগুলো কিন্তু দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য স্ট্রাকচার, এবং দ্যাট ইজ দ্য ডিপ স্ট্রাকচার ইন সোসাইটি। তাহলে এই জায়গা থেকে আমরা যদি দেখি যে ইন্টারপ্রিটিভ রুলের সাথে আরেকটা ইম্পর্টেন্ট রুল আছে, সেটা হলো নরমেটিভ রুল। তাহলে ইন্টারপ্রিটিভ রুলকে আমরা অনেক বেশি ইনফরমাল বলতে পারি, ইন্টারপ্রিটিভ রুলকে আমরা অনেক বেশি আমরা বলতে পারি কন্টেক্সচুয়াল। ইন্টারপ্রিটিভ রুলকে আমরা কন্টেক্সচুয়াল বলতে পারি, হ্যাঁ, অর্গানাইজেশনাল, অথবা আমরা বলতে পারি এটাকে বলে সিগমেন্টেড করে দেখতে পারি যে এক এক অর্গানাইজেশনে এক এক ধরনের রুল রয়েছে, সিম্বলিক অর্ডার রয়েছে। হ্যাঁ, যেমন ধরো সিগারেট তুমি বয়স্কদের সাথে খেতে পারো, হ্যাঁ, খেতে পারো না, কিন্তু আরেকটা দেশে দেখা যায় খাওয়া যায়। হ্যাঁ, আরেকটা দেশে দেখা যায় যে সন্তান নিজের পিতার সামনে সিগারেট খাচ্ছে। ঠিক আছে? তুমি হাসবে হয়তো, এটা কেমন না, সেখানে সিম্বলিক অর্ডার ভিন্ন। ঠিক আছে? সেখানে কিন্তু এটাকে বেয়াদবিও মনে করা হয় না, এটাকে কালচারের একটা পার্ট মনে করা হয়। এই জন্য এটা ইন্টারপ্রিটেটিভ। ঠিক আছে? তো যেমন একজন রিলিজিয়াস কোড
মেনে চলছে। এখন রিলিজিয়াস ড্রেস সে মেনটেন করছে এবং রিলিজিয়াস ড্রেস যে মেনটেন করছে এটা কিন্তু সে তার রিলিজিয়াস বিলিফ থেকে করছে। ইট হ্যাজ সিম্বলিক মিনিং, হ্যাঁ, এবং ইট হ্যাজ ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন। আর আরেকজন দেখা যায় রিলিজিয়াস মানে না, তার ড্রেস কোড ভিন্ন এবং তার কিন্তু ড্রেস কোডের একটা সিম্বলিক মিনিং রয়েছে। ফলে আমরা দেখি যে এই যে ইন্টারপ্রিটেটিভ রুল গুলো, এই রুল গুলো কিন্তু স্ট্রাকচারে একটা বড় একটা পার্ট। ঠিক আছে, এটা কিন্তু এজেন্সির প্র্যাকটিস থেকে বিচ্ছিন্ন কিছু না, কেননা এজেন্সির প্র্যাকটিস এই রুলের সাথে কিন্তু জড়িত। যেমন পিতা কিভাবে সন্তানের সাথে আচরণ করবে, এক্ষেত্রে কিন্তু পিতা কিন্তু এজেন্সি, হ্যাঁ, এবং সন্তান কিভাবে তোমার পিতার সাথে আচরণ করবে, পিতা মাতার সাথে আচরণ করবে, সেটার কিন্তু সন্তানও কিন্তু এজেন্সি। কিন্তু কিভাবে আচরণ করবে, they have to maintain the interpretive rules. So agency and structure cannot be separated. আচ্ছা, দেন আমরা বলি নরমেটিভ রুল। নরমেটিভ রুলটা হলো যে যেটা আমরা যেটাকে বলি স্ট্যান্ডার্ডাইজড, অথবা আমরা বলতে পারি জেনারেলাইজড রুল। একটা হলো interpretive rule not generalized, but normative rule can be generalized, and on the basis of normative rule legal institutions are um, legal institutions are constituting. এর মানে তোমার তোমার লিগ্যাল ইনস্টিটিউশনটাই কিন্তু তৈরি হচ্ছে তোমার নরমেটিভ রুল থেকে। আর নরমেটিভ রুল in a sense it is generalized rule. A generalized rule means common rule. Common rule means people have to follow, or people are obliged to follow the common rules. এর মানে যেমন ধরো কমন রুলটা কি? কমন রুল হলো ওয়েদার in educational institution, whether bureaucratic organization, whether different varieties of administrations, all should follow a common rule. সেই কমন রুলটা কি? যেমন ধরো কেউ কাউকে যদি তোমার সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়, if anyone feel that they are sexually harassed by another, they can claim, and they can go to the legal institution. সুতরাং আমরা এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, একটা কমন রুল আছে, কেউ কারো উপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে পারবে না। এখন যখন কেউ কারো উপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে পারবে না, তখন তাদেরকে তখন এই কমন রুলটা তাদেরকে মেনে নিতে হয়, এবং সেটার প্রেক্ষিতে লিগ্যাল ইনস্টিটিউশন কিন্তু তৈরি হয়েছে। লিগ্যাল ইনস্টিটিউশনের কাজটা কি? লিগ্যাল ইনস্টিটিউশন কিন্তু কাজটা ইন্টারপ্রিটিভ রুলের জায়গায় তার কাজ না, তার কাজটা হলো নরমেটিভ রুল। এর মানে প্রত্যেক দেশেই দেখবে যে লিগ্যাল ইনস্টিটিউশন আছে এবং দ্যাট আর বেসড অন নরমেটিভ রুলস এবং common rules. They have to follow, all of the citizens have to follow the normative rules. Normative rules, that means common rules. যেমন আমরা বলি all are equal according to law. এই যে আমরা বলি all are equal according to law, that is the common rule. এখন কমন রুল হলো যে তোমার ধরো একজন ওয়েলদি ক্লাসের একজন হ্যারাস্ট হয়েছে, আরেকজন ওয়ার্কিং ক্লাসের একজন হ্যারাস্ট হয়েছে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে। তখন লিগ্যাল ইনস্টিটিউশন বলছে whether they are rich or they are poor, the punishment is same. The punishment should be same as all are equal before the law. এর মানেটা হলো লিগ্যাল ইনস্টিটিউশন কমন রুল মেনটেন করে, they are the part of the deep structure. এর মানে রুলস, এর মানেটা হলো আমরা এটাকে বলে কার্ল মার্কসিয়ান জায়গা। মার্কস যেভাবে ইকোনমিক ফেনোমেননকে যে স্ট্রাকচারের একটা মেজর এবং ফান্ডামেন্টাল পার্ট হিসেবে দেখিয়েছেন, গিডেন সেই জায়গা থেকে সরে এসে তোমার রুলস, নর্মস এগুলোকে কিন্তু একটা ফান্ডামেন্টাল or basis of structure হিসেবে দেখেছেন। তাহলে স্ট্রাকচারের বেসিস হলো রুলস এন্ড নর্মস। সেই জায়গা থেকে তিনি দেখেছিলেন যে তারা তাদের পুরো সিটিজেনকে অথবা একটা দেশের সিটিজেনকে তাদেরকে কি করতে হয়, তাদেরকে একটা তোমার কমন রুল তাদেরকে মেনে চলতে হয়। যেমন ধরো তোমার
কেউ কারো সম্পত্তি তোমার হস্তগত করতে পারবে না। কেউ কারো সম্পত্তি বিনা অনুমতিতে হস্তগত যদি করে তাকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হয়, মানে তাকে লিগ্যাল ইনস্টিটিউশনে তাকে যেতে হয়। হ্যাঁ, তাহলে এই যে লিগ্যাল ইনস্টিটিউশনে যেতে হয়, কারণ কারণ কি সে কেন লিগ্যাল ইনস্টিটিউশন যাচ্ছে? কারণ দ্যার ইজ কমন রুল যে এনিওয়ান ক্যান নট এক্সপ্লয়েট আদার্স রিসোর্সেস। এর মানে অন্যের সম্পদ কেউ হস্তক্ষেপ করতে পারবে না বলে রুল আছে। হ্যাঁ, আমরা বলি না যে এতিমের সম্পদ হস্তক্ষেপ করলে তাকে পানিশমেন্ট দেওয়া হয়, অন্যের সম্পদ হস্তক্ষেপ করলে তাকে পানিশমেন্ট দেওয়া হয়। যেমন এটাকে বলে রিলিজিয়াস প্রিন্সিপল থেকে কিন্তু রুলস রেগুলেশনস আছে, সেকুলার প্রিন্সিপল থেকে রুলস রেগুলেশন আছে। হ্যাঁ, এবং যদি কোনো রিলিজিয়াস কান্ট্রি হয় সেখানে আমরা দেখতে পারি যে সেখানে রিলিজিয়াস কোড অনুযায়ী রুল থাকে, এবং দ্যাট ইজ এ কমন রুল ইন রিলিজিয়াস স্টেট। ইন সেকুলার স্টেট দ্যার ইজ এ কমন রুল। আমরা দ্যার ইজ কমন রুল এর মানেটা হচ্ছে যে তাদেরকে একটা তাদেরকে নির্দিষ্ট রুল, কমন রুল মেনটেন করতে হয়, এবং এখানে এই কমন রুলগুলো মেনে চলতে মানুষ বাধ্য। এর মানে ইন দিস সেন্স পিপল আর obliged to follow the normative rules, এবং সেই কারণে তোমার লিগ্যাল ইনস্টিটিউশন গুলো তৈরি করা হয়েছে। তাহলে ডিপ স্ট্রাকচার, এবং ডিপ স্ট্রাকচারটাকে আমরা বুঝতে পারি ইন্টারপ্রিটিভ রুল এবং নরমেটিভ রুল দিয়ে। এরপর আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হলো সারফেস স্ট্রাকচার। এবং এখানে ডিপ স্ট্রাকচারে গিডেন্স দেখিয়েছিলেন রুলস, হ্যাঁ, এবং সারফেস স্ট্রাকচারে গিডেন্স দেখিয়েছিলেন রিসোর্স। এর মানে এটা হলো আমরা যেটা দেখি যে কার্ল মার্কস কিন্তু তোমার রুলস এর চাইতে রিসোর্সকে কিন্তু বেসিস হিসেবে দেখিয়েছিলেন। কার্ল মার্কসের থিওরিতে রিসোর্স অর ক্যাপিটাল ইজ দ্য ডিপ স্ট্রাকচার অফ এনি সোসাইটি। হ্যাঁ, কেননা কার্ল মার্কস দেখেছিলেন ক্যাপিটাল, পুঁজির একটা বিশাল শক্তি আছে, সেই পুঁজি তার সেই শক্তি দিয়ে সবকিছুকে রেগুলেট করতে পারে, পুঁজি রুলস রেগুলেশনকে চেঞ্জ করে ফেলতে পারে। এবার পুঁজির একটা বিশাল পাওয়ার আছে, কেননা পুঁজি হলো অ্যাকচুয়ালি ডিপ স্ট্রাকচার অফ দ্য মোড অফ প্রোডাকশন। উৎপাদন কাঠামোর মধ্যে একটা ডিপ স্ট্রাকচার হলো পুঁজির। এর মানে পুঁজি ইজ দ্য সভারেন, পুঁজি হ্যাজ সভারেন পাওয়ার, পুঁজি হ্যাজ, capital has sovereign power to formulate, reformulate, to change the rules, regulations, and norms in a society. So that is the different aspect of Karl Marx. Against Karl Marx, Anthony Giddens shows that deep structure and surface structure is different. Deep structure means rules, and rules are the fundamental structure of any society. But surface structure are not fundamental, but they are included, they are attached within the deep structure. সেটা কিভাবে? সারফেস স্ট্রাকচার মানে হলো রিসোর্স। রিসোর্স মানে কি? এখন রিসোর্স মানে যে রিসোর্স মানে আমরা বলি স্বাভাবিকভাবে সম্পদ মনে করতে পারি, ওয়েলথ। আমরা স্বাভাবিকভাবে বলি ওয়েলথ ইজ দ্য রিসোর্স। এবং তুমি যখন কেউ যখন একটা ইন্ডাস্ট্রি পরিচালনা করে, ইন্ডাস্ট্রিতে কি আছে? ইন্ডাস্ট্রিতে রয়েছে তোমার ইন্ডাস্ট্রিতে তোমার কি আছে? তোমার অনেক মেশিনারি আছে, বিল্ডিং আছে, হ্যাঁ, মেশিনারি আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে, মডার্ন টেকনোলজি আছে। এবং এই যে মডার্ন টেকনোলজি আছে, দ্যাট ইজ দ্য রিসোর্স, দ্যাট ইজ দ্য ওয়েলথ ফ্রম ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট। কিন্তু রিসোর্সের আরেকটা দিক আছে, সেটা সেই জায়গাটা হলো তোমার দিস ইজ নট ম্যাটেরিয়াল, হ্যাঁ, বাট দিস ইজ দ্য human capability or capacity of produce of human capacity of practice. এর মানে তো হলো যেমন ধরো মানুষের নলেজ আছে, দিস ইজ দ্য রিসোর্স। এর মানে আমার যখন একটা ক্যাপাসিটি আছে টু রিপ্রোডিউস প্র্যাকটিস, টু রিপ্রোডিউস অ্যাকশন, আমার প্রডিউস টু অথবা টু ক্রিয়েট ডিফারেন্ট টাইপস অফ অ্যাকশন অর কমন অ্যাকশন। এর মানেটা হলো আমি যে কাজ করছি, আমি যে কর্ম, এটাকে বলে ইন্টারাকশনের মধ্যে আছে, এর মধ্যে কি রয়েছে? নলেজ রয়েছে। তাহলে আমার যে নলেজ রয়েছে এবং আমার যে ওয়েলথ রয়েছে, এই সবকিছুই কিন্তু রিসোর্স। হ্যাঁ, এর মানে আমার যে ক্যাপাসিটি আছে, যে ক্যাপাসিটি দিয়ে আমি একটা ম্যানেজমেন্ট
করছি, ম্যানেজারিয়াল ফাংশন করছি, এবং সেই ক্যাপাসিটিটাই কিন্তু রিসোর্স। এর মানে আমার নলেজ, হ্যাঁ, আমার নলেজ কিন্তু আমার রিসোর্স। তাহলে আমার নলেজও কিন্তু আবার একটা অর্গানাইজেশনের রিসোর্স। তাহলে যখন আমি নলেজটাকে অ্যাপ্লাই করছি প্র্যাকটিসের মধ্যে, দেন this practice is the part of the structure, this practice is the structure, এবং this is the surface structure. As in these practices knowledge is embedded, knowledge is included, নলেজ যুক্ত হয়ে যায়। এই যে নলেজ যুক্ত হয়ে যায়, সেই নলেজটাকেই আমরা বলতে পারি সারফেস স্ট্রাকচার। এবং সারফেস স্ট্রাকচার যখন যেহেতু এটা প্র্যাকটিসের মধ্যে চলে যায়, সেই কারণে ইট ইজ দ্য পার্ট অফ দ্য স্ট্রাকচার, দিস ইজ দ্য সারফেস স্ট্রাকচার। তাহলে রিসোর্সকে তোমার অ্যান্থনি গিডেন্স দেখিয়েছিলেন যে রিসোর্স ইজ দ্য সারফেস স্ট্রাকচার। এর মানে অল হ্যাভ টু ফলো রুলস, ইন্টারপ্রিটিভ এন্ড নরমেটিভ রুলস, বাট উইদাউট রিসোর্স দে ক্যান নট ডু এনি প্র্যাকটিস। এর মানেটা হচ্ছে যে কোনো কাজ করতে রুলস এর প্রয়োজন আছে, রুল ছাড়া হবে না, এবং সেটার মধ্যে আবার রিসোর্স যুক্ত হয়। রিসোর্সটা কি? রিসোর্স হলো আমি ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট আছে, দ্যাট ইজ দ্য রিসোর্স। যেমন আমি মোবাইলে কথা বলছি, এই মোবাইল ফোনটাই কিন্তু আমার রিসোর্স। কিন্তু আমি যখন ম্যানেজমেন্ট করছি উইথ মাই ক্যাপাসিটি অফ নলেজ, এবং আমি তখন আমার যখন নলেজ আছে তখন আমি হয়েছি ম্যানেজার। আমার যখন এক্সপিরিয়েন্স আছে, তখন আমার যখন স্কিল আছে, তখন আমি হয়েছি তোমার সুপারিনটেন্ডেন্ট, অথবা আমি হতে পারি ডিরেক্টর। তাহলে আমার এক্সপিরিয়েন্স, আমার নলেজ, এগুলোকে আমরা অ্যাকুমুলেট করে একটা কিন্তু প্রতিষ্ঠান পরিচালিত করি। এখন একটা প্রতিষ্ঠানের রিসোর্স মানে কি? একটা প্রতিষ্ঠানের রিসোর্স মানে হচ্ছে অল অফ দ্য এমপ্লয়িজ, all of the managerial body is the resource. এর মানে ম্যানেজারিয়াল বডি কেন রিসোর্স? কারণ ম্যানেজারিয়াল বডি কি করছে? তোমার সিস্টেমটাকে রেগুলেট করছে। তাহলে ম্যানেজারিয়াল বডি ইজ দ্য রিসোর্স। আমরা বলি ডিরেক্টর, হি ইজ দ্য রিসোর্স। এবং আমরা যখন বলি অল অফ দ্য এমপ্লয়িজ আর দ্য রিসোর্সেস, আমরা তারা আমাদের সম্পদ, কেন তারা ছাড়া এই ইয়েটা চলছে না। তাহলে এই যে এমপ্লয়িদেরকে বলা হচ্ছে তারা হলো সারফেস স্ট্রাকচার, as they have knowledge, they have potential power to practice, to do any practice in terms of organizational output. তাহলে অর্গানাইজেশনাল আউটপুটের খাতিরে আমরা দেখি যে মানুষ প্র্যাকটিস করছে, কাজ করছে, ওয়ার্ক করছে, এবং তারা তাদের স্কিলটাকে তোমার ইনভেস্ট করছে। তাহলে মানুষ যখন স্কিলকে ইনভেস্ট করে, দ্যাট ইজ দ্য রিসোর্স। মানুষ যখন তার পারফরমেন্সকে তোমার হিউম্যান প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসছে, দ্যাট ইজ দ্য রিসোর্স। মানুষ যখন তার এটাকে বলে ক্যাপাসিটি অথবা তার কোয়ালিটিটাকে সে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসছে, দ্যাট ইজ দ্য রিসোর্স। এর মানে মানুষের অথরিটারিয়ান বডি ইজ দ্য রিসোর্স। আমরা এই জায়গা থেকে কিন্তু গিডেন্স দেখিয়েছিলেন যে রিসোর্স ক্যান বি টু টাইপ, সেটা হলো অথরিটেটিভ রিসোর্স এন্ড অ্যালোকেটিভ রিসোর্স। অ্যালোকেটিভ রিসোর্স ইজ ম্যাটেরিয়াল। যেমন আমরা কার্ল মার্কসের মোড অফ প্রোডাকশনের জায়গা থেকে আমরা যে বলতে পারি মিনস অফ প্রোডাকশন। এই যে মিনস অফ প্রোডাকশন মানেটা কি? যে প্রোডাকশন করতে কি কি প্রয়োজন? ইনস্ট্রুমেন্টস অফ প্রোডাকশন। ইনস্ট্রুমেন্টস মানেটা হচ্ছে যে কৃষি কাজ অথবা শিল্পের যে যন্ত্রপাতি প্রয়োজন, এই সব কিন্তু রিসোর্স, এবং এই সবগুলোকে অ্যালোকেটিভ রিসোর্স বলা হয়। এগুলো মিলেই কিন্তু ইকোনমিক ইনস্টিটিউশন তৈরি হয়। এর মানে অ্যালোকেটিভ রিসোর্স মানে হলো ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট, অ্যালোকেটিভ রিসোর্স মানেটা হচ্ছে তোমার ডিরেক্ট ক্যাপিটাল। এবং আমরা যেমন ব্যাংকের মধ্যে কি আছে? ব্যাংকের মধ্যে আছে মানে প্রচুর অর্থ আছে, ডলার আছে, মুদ্রা আছে, তোমার এই যে প্রচুর ডলার আছে, অর্থ আছে, এটাকে বলা হচ্ছে অ্যালোকেটিভ রিসোর্স। এবং এটাকে এখান থেকে যে আবার তোমার ইন্ডাস্ট্রির মধ্যে তুমি দেখবে যে মানে মডার্ন টেকনোলজি আছে, এই সবই কিন্তু অ্যালোকেটিভ রিসোর্স। কারণ তোমার এই সবই হলো ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট, এবং এই ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট থেকেই কিন্তু ইকোনমিক ইনস্টিটিউশন তৈরি করা হয়। তাহলে অ্যালোকেটিভ রিসোর্সটা হলো আমরা বলতে পারি যে এটা বলে নন হিউম্যান অথবা অনলি ম্যাটেরিয়াল।
এটাকে বলে এনিমেট, তোমার আনএনিমেট, যেটাকে আমরা বলতে পারি, আমি যেমন ফার্নিচার, কেউ ধরো কেউ ফার্নিচারের বিজনেস করছে, ফার্নিচার ইজ দ্য অ্যালোকেটিভ রিসোর্স, ঠিক আছে? তাহলে এই যে মানুষ যখন বিজনেস করছে, মানুষ যখন প্রতিষ্ঠান পরিচালিত করছে, মানুষ যখন ইন্ডাস্ট্রি করছে, তখন অ্যালোকেটিভ রিসোর্স থাকতেই হবে, এবং অ্যালোকেটিভ রিসোর্স ক্যান বি পার্ট অফ দ্য ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এবং এই অ্যালোকেটিভ রিসোর্স কি করছে, ইকোনমিক ইনস্টিটিউশন কিন্তু দাঁড় করিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আবার আমরা দেখতে পারি অ্যালোকেটিভ রিসোর্সই শুধু দিয়েই কিন্তু তোমার সারফেস স্ট্রাকচারটা চলে না, এর সাথে আরেকটা রিসোর্স যুক্ত হয়, সেটা হলো অথরিটেটিভ রিসোর্স। অথরিটেটিভ রিসোর্স মানেটা হলো আমরা বলি যে কন্ট্রোলিং পাওয়ার, অথবা ম্যানেজারিয়াল পাওয়ার, অথবা আমরা ম্যানেজারিয়াল বডিকে কিন্তু আমরা বলি অথরিটেটিভ রিসোর্স। যেমন একটা ম্যানেজারিয়াল বডি, তার কাজটা কি? তার কাজটা হলো হোল অর্গানাইজেশনটাকে কন্ট্রোল করা। এবং অর্গানাইজেশনকে কন্ট্রোল করা, যেমন ইকোনমিক ইনস্টিটিউশনে কিন্তু অথরিটেটিভ রিসোর্স থাকে। কেন? ইকোনমিক ইনস্টিটিউশনটাকে মেনটেন করার জন্য, ইকোনমিক ইনস্টিটিউশনকে পরিচালিত করার জন্য এখন অথরিটেটিভ রিসোর্স কিন্তু যুক্ত হয়েছে। যেমন তোমরা যদি কার্ল মার্কসের থিওরিতে দেখো, কার্ল মার্কসের থিওরিতে অথরিটেটিভ রিসোর্স আর অ্যালোকেটিভ রিসোর্স আর কোইনসাইডেড, একত্রিত হয়ে যায়। কিন্তু তোমরা যদি ডারেনডর্ফের থিওরি দেখো, ডারেনডর্ফ তার থিওরিতে দেখিয়েছেন যে ইন্ডাস্ট্রিতে অ্যালোকেটিভ রিসোর্স এন্ড অথরিটেটিভ রিসোর্স আলাদা। কিভাবে? বলছে যে অ্যালোকেটিভ রিসোর্সকে পরিচালিত করছে ম্যানেজারিয়াল বডি, এবং ম্যানেজারিয়াল বডি কিন্তু দেখা যায় একটা মালিক শ্রেণী আছে, যারা ওনার, they are the owner of the allocative resource, but authoritative resource are not owner of the allocative resource, but they have controlling power over the allocative resource. তাহলে আমরা বলি যে অ্যালোকেটিভ রিসোর্স মানে কি? যার উপর মানুষ, অ্যালোকেটিভ রিসোর্স মানে হলো ম্যাটেরিয়াল রিসোর্স, ওভার দেম ম্যান ক্যান কন্ট্রোল, ম্যান ক্যান এটাকে বলে ইমপ্লিমেন্ট দেয়ার কন্ট্রোলিং পাওয়ার ওভার দ্য ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে ম্যাটারের উপর, যেমন জমির উপর মানুষ কি করছে? কন্ট্রোলিং করছে। তাহলে ল্যান্ড ইজ দ্য অ্যালোকেটিভ রিসোর্স। এখন ল্যান্ডের উপর যখন মানুষ কর্তৃত্ব করছে, তখন এই ল্যান্ড ইজ দ্য অ্যালোকেটিভ রিসোর্স। আমরা গাছপালা কেটে সেখানে ফার্নিচার করছি, এবং গাছপালা কেটে যে ফার্নিচার করছি, এগুলো হলো অ্যালোকেটিভ রিসোর্স। এখানে কন্ট্রোলটা কে করছে? মানুষ করছে। তাহলে মানুষ যখন বস্তুর উপর কন্ট্রোল করছে, সেই বস্তু হলো অ্যালোকেটিভ রিসোর্স। অথরিটেটিভ রিসোর্স মানে কি? অথরিটেটিভ রিসোর্সটা হলো মানুষ যখন মানুষের উপর কর্তৃত্ব করে, দ্যাট ইজ দ্য অথরিটেটিভ রিসোর্স। যেমন আমরা গাছপালা কেটে ফার্নিচার করছি, দ্যাট ইজ দ্য অ্যালোকেটিভ রিসোর্স। কিন্তু অথরিটেটিভ রিসোর্স হলো তখন যখন মানুষ মানুষের উপর কর্তৃত্ব করবে, দ্যাট ইজ ডমিনেশন, ইজ দ্য পার্ট অফ দ্য স্ট্রাকচার। মানে অথরিটেটিভ রিসোর্সটা হলো যে তোমরা মানুষ এখন শুধু বস্তুর উপর কর্তৃত্ব করে না, মানুষ শুধু পুঁজির উপর কর্তৃত্ব করে না, মানুষ এখন মানুষের উপর কর্তৃত্ব করে, দ্যাট ইজ অথরিটেটিভ রিসোর্স। এই অথরিটেটিভ রিসোর্স মানে কি? যেমন আমরা বলি ম্যানেজারিয়াল বডি কর্তৃত্ব করছে কাদের উপর? এমপ্লয়ীদের উপর, হ্যাঁ, আদার এমপ্লয়ীদের উপর। তাহলে ম্যানেজারিয়াল বডি কর্তৃত্ব করছে ওয়ার্কারদের উপর, দে আর দ্য ম্যান, দে আর দ্য হিউম্যান। তাহলে তারা কিন্তু ম্যানেজার অথরিটেটিভ রিসোর্স কিন্তু ডিরেক্টলি কন্ট্রোল করছে কার উপর? তোমার মানুষের উপর, ঠিক আছে? এবং এই জায়গা থেকে আমরা তখন দেখি যে অথরিটেটিভ রিসোর্স মানুষের উপর কর্তৃত্ব করে, এবং সেই জায়গা থেকে পলিটিক্যাল ইনস্টিটিউশন তৈরি হয়েছে। যেমন ধরো পলিটিক্যাল ইনস্টিটিউশন, স্টেট তৈরি হয়েছে, ব্যুরোক্রেসি তৈরি হয়েছে, এবং তোমার পলিটিক্যাল অর্গানাইজেশন তৈরি হয়েছে। এবং এই পলিটিক্যাল ইনস্টিটিউশনের কাজটা কি? সেটা হলো মানুষের উপর কর্তৃত্ব করা, এবং তারা কিন্তু মানুষকে রেগুলেট করছে। যেমন ধরো এখন কোভিড-19 হয়েছে, সেখানে অথরিটেটিভ রিসোর্স আছে, পলিটিক্যাল ইনস্টিটিউশন আছে, রাষ্ট্র আছে। রাষ্ট্র কি করছে? রাষ্ট্র কিন্তু আমাদের মানুষের সাথে মানুষের সেপারেশনটাকে, মানুষের ফিজিক্যাল ডিস্টেন্সটাকে যাতে তৈরি করা যায়, সেই কাজটা কিন্তু করছে। এবং পলিটিক্যাল ইনস্টিটিউশন যে কাজটা করছে সেটা কি? সেটা হলো সে মানুষকে রেগুলেট করা, মানুষকে রেগুলেট করা, এমপ্লয়ীদের রেগুলেট করা, সিটিজেনকে রেগুলেট করা, এবং যাতে করে তোমার তাদের উদ্দেশ্য, তোমার পলিটিক্যাল ইনস্টিটিউশন তার উদ্দেশ্য পূরণ করতে পারে।
এবং সেক্ষেত্রে আমরা দেখি যে কন্ট্রোলিং মেকানিজম মানুষকে কন্ট্রোল করছে, হ্যাঁ? এবং এখন শোনা যাচ্ছে যে সন্ধ্যা ৭টার পরে ইয়ংরা বের হতে পারবে না। এই যে সন্ধ্যা ৭টার পরে ইয়ংরা বের হতে পারবে না, দ্যাট ইজ ইমপ্লিমেন্টেশন অফ অথরিটেটিভ রিসোর্স। কারণ মানুষের উপর মানুষ যখন কর্তৃত্ব করছে, রেগুলেট করছে, তখন কিন্তু সেটা অথরিটেটিভ রিসোর্স হিসেবে তৈরি হয় এবং এটা তৈরি করতে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো হয়েছে, সেটার নাম হলো পলিটিক্যাল ইনস্টিটিউশন। তো এই ক্ষেত্রে তোমাদের কি কি প্রশ্ন আছে বুঝার, সেটা তোমরা তৈরি করো। তোমরা ১ মিনিট। এবার তোমাদের কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝেছি সব। ক্লিয়ার? অন্যরা, তোমরা আর বাকি যারা আছো? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। কি তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যাই হোক, তোমরা যে বুঝতে পারছো এটাও একটা আনন্দের বিষয়। আম, এবং এটাকে বলে স্ট্রাকচারেশন থিওরির এই বিষয়টা একটু ডিফারেন্টলি যেহেতু গিডেন্স নিয়ে আসছে এবং কিভাবে স্ট্রাকচারেশন হচ্ছে, ঠিক আছে, সোসাইটিতে, আমরা সেটা আলোচনা করছি। এবং এক্ষেত্রে আমরা দেখি যে ডিপ স্ট্রাকচারে এবং সারফেস স্ট্রাকচারে থেকেই কিভাবে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন তৈরি হয়েছে। যেমন লিগ্যাল ইনস্টিটিউশন কিভাবে আসছে, পলিটিক্যাল ইনস্টিটিউশন কিভাবে আসছে, ইকোনমিক ইনস্টিটিউশন কিভাবে আসছে, হ্যাঁ। এবং সিম্বলিক অর্ডারটাকে আমরা আলাদাভাবে স্পেসিফিক হিসেবে না দেখলেও আমরা কিন্তু একটা কালচারাল ইনস্টিটিউশন হিসেবে বলতে পারি যে সিম্বলিক অর্ডার মিনস কালচারাল ইনস্টিটিউশন, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পারি যে স্ট্রাকচার কিভাবে ইনস্টিটিউশন তৈরি করছে। এরপরে আমরা দেখি যে এজেন্সির রোলটাকে, এটা আমরা দেখেছি স্ট্রাকচারের রোল, হ্যাঁ, রোল অফ দা স্ট্রাকচার, রোল অফ ডিপ স্ট্রাকচার এন্ড রোল অফ সারফেস স্ট্রাকচার। এরপর আমরা দেখি যে এজেন্সির রোল। এজেন্সি অ্যাজ ইন্ডিভিজুয়াল এন্টিটি, এজেন্সি হ্যাজ কনসিয়াসনেস। তাহলে এজেন্সির কনসিয়াসনেসটাকে কিভাবে দেখা হয়, যে এজেন্সি কি আমরা কেন কনসিয়াস বলতে পারি? এজেন্সি ইজ দ্য কনসিয়াস বিং, alike unlike animals, agency is conscious being, as they have agency has power of reflexive power. Reflexive power মানে কি? Reflexive power মানেটা হচ্ছে যে মানুষ এজেন্সি can change um, can change themselves and can change others, হ্যাঁ। এবং আমরা বলতে পারি এজেন্সি has power, has reflexive power to monitor their activities and to monitor others activities. তাহলে তাহলে আমরা বলতে পারি যে এজেন্সির কনসিয়াসনেসটাকে আমরা দুটো ভাগে দেখাতে পারি। একটা হলো প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস, আর একটা হলো ডিসকার্সিভ কনসিয়াসনেস। তো প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস এবং ডিসকার্সিভ কনসিয়াসনেসের মধ্যে পার্থক্যটা কি? প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস মানে এজেন্সির প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস আছে এবং এজেন্সির ডিসকার্সিভ কনসিয়াসনেস আছে। তাহলে এজেন্সির প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস এবং ডিসকার্সিভ কনসিয়াসনেসের মধ্যে পার্থক্য কি? এজেন্সির প্র্যাকটিক্যাল কনসিয়াসনেসটা হলো এজেন্সি হ্যাজ পাওয়ার টু ইন্টারপ্রিট দেয়ার অ্যাকশনস, হ্যাঁ। এবং এটাকে বলে দ্যাট মিনস ইন্টারপ্রিটেটিভ পাওয়ার, ঠিক আছে। এবং they can interpret others actions, they can interpret others practices, not only their practices, they can interpret others practices. তাহলে আমরা কিন্তু ইন্টারপ্রিট করতে পারি এবং মানুষের ইন্টারপ্রিটেটিভ পাওয়ার আছে বলে, হ্যাঁ, মানুষের ক্রিয়েটিভিটি আছে বলে মানুষ ইন্টারপ্রিট করতে পারে, বিশ্লেষণ করতে পারে, এবং এই বিশ্লেষণই কিন্তু তাকে একটা ডিসিশন মেকিং এ একটা বড় আকারে সহযোগিতা করতে পারে। তাহলে একটা হলো প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস, আর একটা হলো ডিসকার্সিভ কনসিয়াসনেস। ডিসকার্সিভ কনসিয়াসনেস মানে কি? ডিসকার্সিভ কনসিয়াস মানে হলো
man or agency can rationalize their activities, their actions. Agency can rationalize their actions, can rationalize their activities. এর মানে um, এর মানে হলো discursive means more descriptive. Descriptive means আমরা বলি যে তুমি এই কাজ কেন করেছো, তুমি একটা rationalization করতে পারো। হ্যাঁ, যে তুমি রেশনালাইজ করছো। যেমন ধরো তোমাকে বলা হচ্ছে যে তুমি অনলাইনে ক্লাস পার্টিসিপেশন কম কম, সেক্ষেত্রে তুমি কেন প্রেজেন্ট থাকলে না? তুমি একটা ডিসকার্সিভ কনসিয়াসনেস থেকে তুমি কথা বলছো। তুমি বলছো কি, তুমি বলছো যে এটাকে কি বলে, তুমি বলছো যে অনলাইন কানেকশনে প্রবলেম, হ্যাঁ, নেটওয়ার্কিং এ প্রবলেম, এই কারণে আমি ক্লাসে আসছি না। এইভাবে কিন্তু তুমি রেশনালাইজ করছো। দ্যাট ইজ ডিসকার্সিভ কনসিয়াসনেস। এবার মানুষ তার কাজটাকে, এবং মানুষ যদি কারো উপর রাগান্বিত হয়, সেও কিন্তু তার এই রাগটাকে রেশনালাইজ করে। সে বলে আমি যদি এভাবে রাগ না করতাম, তাহলে কিন্তু এরা কিছুতেই এদেরকে কন্ট্রোলে আনা যেত না। এই যে তখন সে তার বিহেভিয়ারটাকে রেশনালাইজ করছে। এবং মানুষ তার বিহেভিয়ারকে রেশনালাইজ করার একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে থাকে। যেমন তোমার এটাকে বলে মানুষ, আমরা কি বলি যে যখন দেখো যে কেউ গাড়ি চালাচ্ছে, এবং যখন প্রতিযোগিতা দিয়ে গাড়ি চালাচ্ছে, হয়তো গাড়ি দুটোর সাথে সংঘর্ষ হয়েছে বা একটু লেগেছে, তখন দুই ড্রাইভারকে তুমি দেখবে তারা কিন্তু কনভারসেশন করছে অথবা তারা ডিবেট করছে। তারা যে ডিবেট করছে, প্রত্যেকে দেখবে তার কাজটাকে রেশনালাইজ করছে, এবং এই সেই রেশনালাইজেশন থেকেই কিন্তু কি হচ্ছে, আমরা দেখি যে একটা দ্বন্দ্ব কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রত্যেককে দেখবে সে বলছে তারটা রাইট এবং ও বলছে তারটা রাইট, ফলে যেটা হচ্ছে সে তার কাজটাকে রেশনালাইজ করছে। ঠিক আছে? তাহলে প্রত্যেক মানুষ কি করে তার এক ধরনের কনসিয়াসনেস থেকে সে কিন্তু তার কাজকে রেশনালাইজ করে, এবং সেই ক্ষেত্রে এক ধরনের লজিক সে কিন্তু ইনপুট করে, এবং সেক্ষেত্রে দেখা যায় এটা তার এক ধরনের কনসিয়াসনেস থেকেই সে কিন্তু এটা করছে। আর হলো প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস। প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস হলো মোর ইন্টারপ্রিটেটিভ। হ্যাঁ, এবং তোমার সেখানে প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস এর মধ্যে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো রিফ্লেক্সিভ মনিটরিং। হ্যাঁ, এন্ড রিফ্লেক্সিভ মনিটরিংটা কেন? কারণটা হলো, সে যেমন ধরো একজন ম্যানেজার, সে কিন্তু মানুষের ওয়ার্কারদের কাজগুলোকে অলওয়েজ মনিটর করছে। তারপরে সে অলওয়েজ মনিটর করছে, এমপ্লয়ীদের কাজগুলোকে মনিটর করছে, মনিটর করে সে কিন্তু ব্যাখ্যা করছে, ইন্টারপ্রিট করে দেখছে, আচ্ছা এরা যে এইভাবে কাজ করছে, এর ফলে কিন্তু আউটপুটটা ভালো আসছে না। তখন সে বলছে, আচ্ছা আমি দেখলাম তারা যে এইভাবে কাজ করছে, অথবা তাদের মোটিভেশন, তাদের কাজের মধ্যে আমি দেখি যে তাদের কাজে বোঝা যাচ্ছে যে তারা দে আর সেমি স্কিলড অর দে আর আনস্কিলড অ্যাকর্ডিং টু মাই অবজারভেশন। তাহলে প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস থেকে তারা কনসিয়াসনেস এর ক্ষেত্রে হেল্প করছে মনিটরিং, এবং মনিটরিং এর মাধ্যমে সে দেখছে যে অনেক আনস্কিল পার্সন এখানে আছে, তখন অনেক সেমি স্কিল পার্সন এখানে আছে, যার কারণে আউটপুট খারাপ আসছে। তখন সে এটাকে মনিটরিং করে দেখছে যে তার ভিতরে একটা প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস থেকেই সে বলছে যে সে ইন্টারপ্রিট করে যে কিভাবে আনস্কিল অথবা সেমি স্কিল পার্সনরা, এমপ্লয়িরা এখানে যুক্ত হয়েছে। তখন সে ইন্টারপ্রিট করে দেখে যে রিক্রুটমেন্ট সিস্টেমের মধ্যে একটা প্রবলেম আছে। সে দেখে যে রিক্রুটমেন্ট সিস্টেমের মধ্যে যখন প্রবলেম আছে, তখন সে এক ধরনের তার প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস থেকেই সে প্রবলেমটাকে আইডেন্টিফাই করে, এবং দে ক্যান ডিসাইড টু রিমুভ দ্য প্রবলেম, এবং প্রবলেমটাকে থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, উত্তরণ করা যায়, এক্ষেত্রে সে কিন্তু একটা তোমার ইন্টারপ্রিটেশন হাজির করে। দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস। তাহলে প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস ইজ মোর ইন্টারপ্রিটেটিভ ইন সোশ্যাল ওয়ার্ক অথবা ইন হিউম্যান প্র্যাকটিসেস, and discursive practices is so different from practical consciousness. এবং এই ক্ষেত্রে আবার প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস এবং ডিসকার্সিভ কনসিয়াসনেস এর মধ্যে আমরা দেখি যে তোমার এটাকে বলে মোটিভেশন অফ অ্যাকশন কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন এই দুটোই কিন্তু প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস এবং ডিসকার্সিভ কনসিয়াসনেস, এই দুটোই কিন্তু রিফ্লেক্সিভ মনিটরিং, রেশনালাইজেশন অফ অ্যাকশন, মোটিভেশন অফ অ্যাকশনের সাথে জড়িত। কিন্তু প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস ইজ ডিরেক্টলি কানেক্টেড টু রিফ্লেক্সিভ মনিটরিং অফ অ্যাকশন, and discursive consciousness is directly connected to rationalization of action that is describing.
motivation of action is different. Motivation of action is the potentiality of the action. হ্যাঁ, এবং আমরা বলি যে মোটিভেশন অফ অ্যাকশন, অনেক সময় দেখা যায় যে তোমার মোটিভেশনটা কিভাবে আসে, যে মোটিভেশন তোমার স্কিল কিন্তু তোমার কনসিয়াসনেসটাকে বাড়াতে পারে অথবা কমাতে পারে। তোমার তোমার এটাকে বলে ডিজায়ার, আকাঙ্ক্ষা। হ্যাঁ, যেমন ধরো তোমার তোমার ডিজায়ার হলো তোমার ডিজায়ারটা হলো অন্যের উপর প্রভাব বিস্তার করা, ধরো ডমিনেটিং ডিজায়ার। এবং অন্যের উপর যে ডমিনেটিং ডিজায়ার যখন থাকে তখন সে একটা হিউম্যান প্র্যাকটিস এক ধরনের থাকে। আবার কারো হচ্ছে অ্যাফেকশনেট, হ্যাঁ, এবং কেউ কারো প্রতি সিম্প্যাথেটিক থাকে, এবং সেখানে দেখা যায় যে সে তার প্র্যাকটিক্যাল অ্যাকশন কিন্তু অ্যাক্টিভিটিস অথবা মনিটরিং ডিফারেন্ট হতে পারে। এক্ষেত্রে আমরা দেখি যে মানুষের একটা পোটেনশিয়ালিটি আছে, যেমন স্কিল ইজ দ্য পোটেনশিয়াল পাওয়ার অফ মোটিভেশন, আবার ডিজায়ার ইজ দ্য পোটেনশিয়াল পাওয়ার অফ মোটিভেশন। যেমন ধরো যে তোমার লোকাল এটা এক ধরনের লোকালিটির প্রতি তোমার একটা উইকনেস আছে, সেই লোকালিটি কিন্তু তোমাকে মোটিভেট করছে টু রিক্রুট আনস্কিলড অর সেমি স্কিল পারসন। সুতরাং মোটিভেশন কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাকশনের সাথে এভাবে যুক্ত হয়ে যায়। তাহলে মানুষ, তুমি দেখবে যে মানুষ কেন করাপশন করছে, তার যেমন ধরো অফিসিয়াল ওয়ার্কে সে ফাইল আটকে রাখছে, এই ফাইল আটকে রাখা এটা এক ধরনের অ্যাকশন। হ্যাঁ, ফাইলে আটকে রাখছে মানে হচ্ছে তার ওয়ার্কটাকে, তার ফাইলের যে কাজটাকে সে ডিলে করছে। সে ডিলে করছে কেন? এখানে একটা মোটিভেশন কাজ করছে। মোটিভেশনটা হলো যে তাদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা আছে যে এদের থেকে একটা কিভাবে ঘুষ আদায় করা যায়। হ্যাঁ, সেই মোটিভেশন থেকে কিন্তু সে ফাইলটা আটকে রাখছে। আরেকজন দেখা যায় সে মোরাল পারসন, তার মধ্যে ঘুষ খাওয়ার যে মানসিকতা নেই, এবং তার মধ্যে মোরালিটি ইম্পর্টেন্ট, তার মধ্যে রিলিজিয়াসিটি ইম্পর্টেন্ট। তখন সে কি করছে, সে তোমার তোমার সময় মতো সে কাজ করে দিচ্ছে, কারণ তার আকাঙ্ক্ষা কম কিন্তু তার মোরালিটি খুব স্ট্রং। তো এক্ষেত্রে আমরা দেখি যে মোরালিটি ইজ দ্য মোটিভেশন, তোমার ডিজায়ার ইজ দ্য মোটিভেশন, স্কিল ইজ দ্য মোটিভেশন অফ হিউম্যান অ্যাকশন। এই ক্ষেত্রে আমরা দেখি যে এই মোটিভেশনটা প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস এবং ডিসকার্সিভ কনসিয়াসনেস এর সাথে তোমার যুক্ত হয়ে থাকে। তাহলে আমরা এই যে এজেন্সি এবং স্ট্রাকচার, এই দুটোকে তাহলে আমরা কিভাবে দেখতে পারি? এই দুটোকে আমরা দেখতে পারি এজেন্সি এন্ড স্ট্রাকচার ইজ ইন্টারকানেক্টেড, দে আর দ্য টু সাইড অফ দ্য সেম কয়েন। আমরা দেখেছি যে এই যে আমরা এই যে স্ট্রাকচারের মধ্যে ডিপ স্ট্রাকচার এবং সারফেস স্ট্রাকচারের মধ্যে রুলস এবং রিসোর্সেস, এইগুলো পরিচালিত করতে হলে তা এজেন্সি লাগবে। ইন্টারপ্রেটিভ রুলস আছে, নরমেটিভ রুলস আছে, অথরিটেটিভ রিসোর্স আছে, অ্যালোকেটিভ রিসোর্স আছে। এখন এগুলো পরিচালিত করতে হলে এজেন্সি লাগবে। অ্যালোকেটিভ রিসোর্স কিভাবে মেনটেন করবে, কিভাবে অ্যালোকেটিভ রিসোর্সটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করবে, এই জন্য এজেন্সি লাগবে। যেমন ধরো রাষ্ট্রের কাছে কি আছে, তোমার সরকারি সম্পদ আছে বা জনগণের সম্পদ আছে, এবং সরকার কাছে যে জনগণের সম্পদ আছে, এই যে অ্যালোকেটিভ রিসোর্স, এই অ্যালোকেটিভ রিসোর্সকে ডিস্ট্রিবিউট করবে কিভাবে? এজেন্সি ছাড়া এটা সম্ভব না। এই জন্য আমরা দুর্যোগ ও ত্রাণ তোমার মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজটা হলো ডিস্ট্রিবিউশন অফ অ্যালোকেটিভ রিসোর্স। হ্যাঁ, অথরিটেটিভ রিসোর্স কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে হয়, এবং এই যে এই অথরিটেটিভ রিসোর্স হলো ক্যাপাসিটি অফ ম্যানেজমেন্ট, দ্যাট ইজ অথরিটেটিভ রিসোর্স, এবং এটা কিন্তু এজেন্সি ছাড়া সম্ভব না। ঠিক আছে, এবং রুলস, ইন্টারপ্রিটেড রুলস, এবং ধরো বিচার কার্য চলবে, এটা কি এজেন্সি ছাড়া সম্ভব না। তাহলে এজেন্সি ইজ ক্লোজলি কানেক্টেড উইথ স্ট্রাকচার। এবং আমরা এক্ষেত্রে আমরা একটা ফাংশনালিজমটা দেখতে পারি যে এজেন্সি এন্ড স্ট্রাকচার ইজ ইন্টারকানেক্টেড এন্ড ক্লোজলি কানেক্টেড। আবার আমরা দেখতে পারি ফাংশনালিজমের জায়গা থেকে সরে এসে যে ডুরখেম তোমার অ্যান্থনি গিরেন্স দেখিয়েছেন যে এজেন্সি এন্ড স্ট্রাকচার আর ক্লোজলি কানেক্টেড এন্ড এবং they are tried to maintain the structural properties in human practices. এবং এই যে আমরা দেখি যে they are closely connected, কিন্তু তাদের মধ্যে আবার যেমন স্বামী স্ত্রীর মধ্যে একটা ক্লোজ সম্পর্ক রয়েছে, তোমার কিন্তু এই ক্লোজ সম্পর্কের মধ্যে আবার কি রয়েছে, কনফ্লিক্টও আছে। আমরা দেখি পরিবারের মধ্যে, অনেক পরিবারের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ কনফ্লিক্ট আছে, এবং এই কনফ্লিক্টের মতোই তোমার
স্ট্রাকচার বা এজেন্সির মধ্যেও কনফ্লিক্ট আছে। এর মানে অ্যান্থনি গিডেন্স দেখিয়েছিলেন যে they have close connection indeed, but they have also conflictual relationship. এর মানে they have harmonious relationship, and also they have conflictual relationship, that is dialectical relationship. তখন অ্যান্থনি গিডেন্স দেখিয়েছিলেন যে there is a structural contradiction and conflict, between the agency and structure. এবং কেন? কারণ তোমার স্ট্রাকচারাল কন্ট্রাডিকশন এবং কনফ্লিক্ট কেন রয়েছে এবং কনফ্লিক্ট রয়েছে? কারণ স্ট্রাকচার এজেন্সি যত নলেজ অর্জন করছে, যত রিফ্লেক্সিভ হচ্ছে, এজেন্সি যত রিফ্লেক্সিভ হচ্ছে, তত কন্ট্রাডিকশন এবং কনফ্লিক্ট বেড়ে যাচ্ছে। যেমন ধরো, যত বেশি নারী সচেতন হচ্ছে, তত বেশি সে পুরুষতন্ত্রকে সে মানছে না। তাহলে নারীর কনসিয়াসনেস যত বাড়ছে, ততই সে কিন্তু পেট্রিয়ার্কির বিরুদ্ধে যাচ্ছে। হ্যাঁ, এবং নারী যত সচেতন হচ্ছে, যত সে বলছে আই এম দ্য হিউম্যান, নট অনলি মেল বাট অলসো ফিমেলস আর হিউম্যান, এবং যত বেশি তারা অ্যাওয়ার হচ্ছে, যত বেশি নারী বুঝতে পারছে যে দে আর হিউম্যান, দে আর নট এনিমেট অবজেক্ট, হ্যাঁ, দে আর নট অবজেক্ট, দে আর সাবজেক্ট, তখন তারা কি করছে? তারা কিন্তু বলছে যে আমি পুরুষতন্ত্রের এই সাবজুগেশনটাকে আমি মেনে নিতে পারছি না। দেন কনফ্লিক্ট অ্যারাইজেস। কারণটা হলো, যখন নারী বলছে যে আমি আর প্রিভিয়াস যে ট্রেডিশনাল নর্মের মধ্যে আমি থাকতে চাই না, হ্যাঁ, আমি আর এই সিম্বলিক অর্ডারটাকে মানতে চাই না, আমি আই হ্যাভ টু চেঞ্জ দ্য সিম্বলিক অর্ডার, হ্যাঁ, দে অল আর ইকুয়াল, মেল অ্যান্ড ফিমেল আর ইকুয়াল। যেমন ওয়েস্টার্নে ল আছে মেল আর ফিমেল আর ইকুয়াল, আমাদেরও ল আছে মেল আর ফিমেল আর ইকুয়াল, কিন্তু আমরা সিম্বলিক অর্ডারে আমরা কিন্তু একটা ডিস্টিংশন করে ফেলি এবং আমরা ইনইকুয়ালিটি করে ফেলি ইন আওয়ার হিউম্যান প্র্যাকটিসেস। এবং আমরা কিন্তু দেখতে পারি যে ফিমেল তখন একটা কনফ্লিক্টের মধ্যে যাচ্ছে মেলের সাথে, যে না, আমাদেরকে কিন্তু we have to change our symbolic order. এর মানে that is a structural contradiction and conflict. এবং ধরো লিগ্যাল ইনস্টিটিউশনে আমরা কি দেখতে পাই? লিগ্যাল ইনস্টিটিউশনে আমরা দেখতে পাই যে এজেন্সি তার যারা বিচার কার্য পরিচালনা করবে এবং যে কোর্টের যে রুলস রেগুলেশন, এই রুলস রেগুলেশন এন্ড প্র্যাকটিক্যাল যে রেগুলেশন, এই প্র্যাকটিক্যাল রেগুলেশনের মধ্যে আমরা দেখি অনেকগুলো ইমব্যালেন্স আমরা দেখতে পাই। যে আমরা যখন অনেকগুলো ইমব্যালেন্স দেখতে পাই, তখন দেখি যে নারী ধর্ষিত হচ্ছে, নারী হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তারপরেও সে বিচারালয়ে সে বিচার পাচ্ছে না। তখন আমরা লিগ্যাল ইনস্টিটিউশনকে আমরা প্রশ্নবিদ্ধ করি যে লিগ্যাল ইনস্টিটিউশন শুড বি রিফর্মড। হ্যাঁ, এখন কে রিফর্ম করবে লিগ্যাল ইনস্টিটিউশনকে? এজেন্সি। মানে দ্যার ইজ কনফ্লিক্ট বিটুইন স্ট্রাকচার এন্ড এজেন্সি। তাহলে এজেন্সি বলছে যে যেভাবে বিচার কার্য চলছে এভাবে বিচার কার্য চলতে পারে না। So we have to revise the rules, regulations, এটাকে বলে the documentary rules. So তখন বলছে আচ্ছা, ধর্ষণের কি মৃত্যুদণ্ড হবে নাকি ধর্ষক ছাড়া পাবে? তাহলে ধর্ষকের মৃত্যুদণ্ড হবে কি হবে না, তাহলে কোন ধরনের প্রক্রিয়া হলে, কোন ধরনের পরিস্থিতিতে ধর্ষক কোন শাস্তি পাবে, এই বিষয়গুলোকে আমাদের রিভাইজ করতে হবে। তখন এজেন্সি তোমার ইনস্টিটিউশন থেকে হতে পারে, তোমার এটাকে বলে তোমার মিডিয়া থেকে হতে পারে, অথবা আমরা মিডিয়াকেও কিন্তু পাবলিক ম্যানিপুলেট করতে পারে অথবা ইউজ করতে পারে। আমরা সেখান থেকে দেখতে পারি মিডিয়াও কিন্তু ভয়েস রেজ করতে পারে। মিডিয়া ভয়েস রেজ করে বলছে যে এইভাবে লিগ্যাল ইনস্টিটিউশনের মধ্যে পরিবর্তন আনা দরকার। তাহলে আমরা দেখতে পাই যে আবার আমরা দেখি যে লিগ্যাল ইনস্টিটিউশন কি তোমার ফর্মাল এটা ব্যুরোক্রেসির আওতায় থাকবে নাকি ব্যুরোক্রেসির বাইরে থাকবে? লিগ্যাল ইনস্টিটিউশন কি প্রশাসনিক কাঠামোর আওতায় থাকবে না বাইরে থাকবে? এই জায়গার মধ্যে কিন্তু কনফ্লিক্ট আছে। তাহলে স্ট্রাকচারাল কন্ট্রাডিকশন কিন্তু রয়েছে। এবং পলিটিক্যাল ইনস্টিটিউশনকে লিগ্যাল ইনস্টিটিউশনকে রেগুলেট করবে নাকি করবে না? এখন পলিটিক্যাল ইনস্টিটিউশনে কি রয়েছে? পলিটিক্যাল ইনস্টিটিউশনে রয়েছে তোমার এজেন্সি রয়েছে, লিডারশিপ রয়েছে। পলিটিক্যাল ইনস্টিটিউশন লিডারশিপ কিন্তু লিগ্যাল ইনস্টিটিউশনকে অনেক সময় দেখা যায় প্রভাবিত করে অথবা লিগ্যাল ইনস্টিটিউশনটাকে ম্যানিপুলেট করে।
সেখানে আমরা দেখতে পারি যে পলিটিক্যাল ইনস্টিটিউশন এবং লিগ্যাল ইনস্টিটিউশনের মধ্যে সেপারেশন থাকবে কিনা, এবং আমরা দেখি যে পলিটিক্যাল ইনস্টিটিউশন লিগ্যাল ইনস্টিটিউশনকে ইনফ্লুয়েন্স করছে। হ্যাঁ, যখন পলিটিক্যাল ইনস্টিটিউশন লিগ্যাল ইনস্টিটিউশনকে ইনফ্লুয়েন্স করছে, তখন লিগ্যাল ইনস্টিটিউশন তার ট্রায়ালের যে তোমার ইন্ডিপেন্ডেন্ট যে পাওয়ারটা সেটা হারিয়ে ফেলছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, তখন এজেন্সি তোমার ভয়েস রেজ করতে পারে, তোমার স্ট্রাকচারের বিরুদ্ধে দাঁড়াতে পারে যে পলিটিক্যাল ইনস্টিটিউশন এন্ড লিগ্যাল ইনস্টিটিউশন শুড বি সেপারেটেড। So legal institution cannot be controlled by political institution. আবার অনেক সময় আমরা দেখি লিগ্যাল ইনস্টিটিউশনের মধ্যে কি দেখি যে ইকোনমিক ইনস্টিটিউশন একটা সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক রয়েছে? দেখা যাচ্ছে যে যারা তোমার মাল্টিন্যাশনাল কোম্পানি, অনেক ইন্ডাস্ট্রির মালিক যারা, এবং সেই ইন্ডাস্ট্রির মালিকরা কি করছে, তারা ট্যাক্স দিচ্ছে না। দেখা যায় তারা ট্যাক্স দিচ্ছে না, তারা ট্যাক্স গুলোকে বকেয়া রেখেছে, অথবা ট্যাক্সকে বিভিন্ন ভাবে তার ট্যাক্স না দিয়েও ছাড়া পাচ্ছে। তখন ইকোনমিক ইনস্টিটিউশন অনেক সময় ঘুষ দিয়ে হলেও তোমার পলিটিক্যাল ইনস্টিটিউশনকে ক্যাপচার করে, পলিটিক্যাল ইনস্টিটিউশনের এজেন্সিকে ক্যাপচার করে, অথবা লিগ্যাল ইনস্টিটিউশনের এজেন্সিকে ক্যাপচার করে। কেন? যাতে করে তারা তোমার প্রফিট ম্যাক্সিমাইজিংটাকে, এক্সপ্লয়টেশনটাকে আরো বেশি মানে বিস্তৃত করতে পারে, বড় আকারে নিতে পারে। এই ক্ষেত্রে আমরা কনফ্লিক্ট দেখতে পারি যে there is conflict between agency and structure, there is conflict within the structure, এবং there is conflict between deep structure and surface structure. এখানে আমরা কি দেখতে পারি যে লিগ্যাল ইনস্টিটিউশনের মধ্যে ইকোনমিক ইনস্টিটিউশনের মধ্যে কনফ্লিক্ট আছে। সেই কনফ্লিক্টের মধ্যে দিয়ে আমরা দেখতে পারি যে অনেক সময় মাল্টিন্যাশনাল কোম্পানি they are using their economic power, they are using their power of capital, then they can control somehow they can manage the regulatory management of the regulatory system of the legal institution. তো এক্ষেত্রে আমরা কি দেখতে পারি যে ইকোনমিক ইনস্টিটিউশন অনেক ক্ষেত্রে লিগ্যাল ইনস্টিটিউশনকে যখন প্রভাবিত করে, তখন কিন্তু তোমার কি হচ্ছে, করাপশন আরো বেড়ে যাচ্ছে। এখন করাপশন কেন বেড়ে যাচ্ছে? আমরা দেখি যে দুদকের কাজটা কি? দুদকের কাজটাই হলো তোমার করাপশন ম্যানেজমেন্ট, এবং করাপশন ম্যানেজমেন্টটা হলো করাপশনটাকে একটা সহনশীল জায়গায় নিয়ে আসা, এবং সেই সহনীয় জায়গায় নিয়ে আসা যাতে করে পাবলিক কি করতে পারে, বেনিফিটেড হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখি যে এক ধরনের কম্প্রোমাইজিং প্র্যাকটিস যদি আমরা দেখি, যে তোমার এটাকে বলে ব্যুরোক্রেসি যদি একটা কম্প্রোমাইজিং এর জায়গায় চলে যায়, তখন কিন্তু দেখা যাচ্ছে লিগ্যাল ইনস্টিটিউশন সেভাবে ফাংশন করছে না। ইন দিস সেন্স, the contradiction, we have to address the conflict between a structure and agency, and we have to raise we think that agency has power to raise voice to stand against corruption, injustice within the legal institution, within the political institution and economic institution. সুতরাং আমরা এজেন্সি কিন্তু, যেমন ক্লাস, তোমার ওয়ার্কিং ক্লাসও কিন্তু ভয়েস রেজ করতে পারে এগেইনস্ট দ্য করাপশন, এমপ্লয়ি কিন্তু ভয়েস রেজ করতে পারে এগেইনস্ট দ্য মিসম্যানেজমেন্ট। তাহলে লিগ্যাল ইনস্টিটিউশনের মধ্যেও কিন্তু আমরা ভয়েস রেজ করতে পারি। অনেক সময় মিডিয়া কিন্তু যদি তারা সবারেন্টি ফিল করে, অথবা মিডিয়া যদি ইন্ডিপেন্ডেন্সি ফিল করে, তখন তারা মিডিয়াও কিন্তু তোমার স্ট্রাকচারাল চেঞ্জের জন্য তারা কিন্তু তোমার ভয়েস রেজ করতে পারে, তারা কিন্তু দাবি করতে পারে। এবং অনেক কলামিস্ট বিভিন্ন লেখা যে লেখছে, দে আর প্লেইং, এটাকে বলে দে আর গিভিং ইনপুট অফ দেয়ার কনসিয়াসনেস। এর মানে আমরা প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস থেকে আমরা কিন্তু তোমার কি করতে পারি, আমরা মনিটর করতে পারি ইনস্টিটিউশনাল আউটপুট নিয়ে, অর্গানাইজেশনাল আউটপুট নিয়ে। আমরা সেই মনিটরিং থেকে আমরা কিন্তু ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়ে আমরা ভয়েস রেজ করতে পারি। আমরা এটাকে বলে স্ট্রাকচারের জায়গায় চেঞ্জ আনার জন্য কাজ করতে পারি। আমরা লিগ্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন, ইকোনমিক ইনস্টিটিউশন প্রত্যেক জায়গার মধ্যে যেন করাপশন না কমে যায় বা না থাকে, ইনজাস্টিস যেন না থাকে, টর্চারিং যেন না হয়, ভায়োলেন্স যেন না হয়, সেজন্য আমরা কিন্তু এজেন্সি একটা বিশাল একটা রোল প্লে করতে পারে। সুতরাং ডিটেলস কিন্তু মার্কসের জায়গায় থাকে নাই, ক্লাস স্ট্রাগলের মধ্যে না থেকে স্ট্রাকচারাল রিফরমেশনকে গুরুত্ব দিয়েছেন। Giddens was not the revolutionist, but Giddens was reformationist. In this sense, the Giddens wanted to change a structure
by the agency by following structural properties, by following structural properties, এবং structural property কে ব্যবহার করে কিভাবে চেঞ্জ আনা যায়। এর মানে no need to, according to Giddens, there is no need to revolutionary change, but change should be slowly, or change should be based on contradiction between agency and structure, and enabling the rules and regulations of structure. মানে এজেন্সি এবং স্ট্রাকচারের মধ্যে কনফ্লিক্ট থাকবে, আবার স্ট্রাকচার এর অনেক কিছু মেনে নিয়ে এজেন্সিকে রোল প্লে করতে হয়। এর মধ্যে যে চেঞ্জটা আসে সেটাই হলো মডার্নিটির একটা আউটপুট, কনসিকুয়েন্সেস অফ দ্য মডার্নিটি। তো সেই জায়গা থেকে আমরা মডার্নিটি থিওরির উপর আমরা গিডেন্সের মডার্নিটি থিওরির উপর আমরা নেক্সট ক্লাস করব। এই আজকে এই পর্যন্ত আমরা দিস ইজ দ্য স্ট্রাকচারেশন থিওরি of the basic idea of the structuration theory according to Anthony Giddens. তোমরা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কোনো প্রবলেম? না স্যার। ক্লিয়ার? একদম স্যার। এখন তোমরা এই স্ট্রাকচারেশন থিওরি যদি তোমরা বুঝতে পারো, আমি তোমাদের আর্টিকেল মনে দিয়েছি, সেই আর্টিকেলও পড়ো, হ্যাঁ, এবং তোমরা রিডজারের বইতেও আছে, রিডজারের বইতে স্ট্রাকচারেশন থিওরি আছে, এবং আমি যে আর্টিকেল দিয়েছি ওগুলো পড়ো, এবং দেন তোমরা কিন্তু এই থিওরিটাকে তোমরা কিন্তু তোমাদের লাইফের মধ্যে কাজে লাগাতে পারবে, তোমাদের রিসার্চের মধ্যে কাজে লাগাতে পারবে। তো এক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে তোমরাও সেটা নোট ডাউন করে রাখতে পারো এবং আমাকে পরবর্তীতে জানাতে পারো। ঠিক আছে? ওকে স্যার। অল আর ক্লিয়ার? জি স্যার। আর ইউ স্যাটিসফাইড? ইয়েস স্যার। এনি এটাকে বলে ক্লেম? নো স্যার। গুড। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, তোমাদের নেক্সট মানডে দেখা হবে। হ্যাঁ, ওকে স্যার, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, খুদা হাফেজ।